আমরা আজকে যে চ্যাপ্টার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সংযোজিত ফাংশন এবং বিপরীত ফাংশনের অন্তরজ, যাকে আমরা বলতে পারি ডেরিভেটিভ অফ কম্পোজিট ইনভার্স ফাংশন। বইতে যেটা চ্যাপ্টার 9C-তে পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা ফার্স্টে চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস দেখে নিই, যেটা দেখে আমরা কিভাবে সংযোজিত ফাংশন এবং বিপরীত ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারবো, সেটা আমরা চ্যাপ্টার শেষে খুব ইজিলি করতে পারবো। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং মোটামুটি সোজাই বলা যায়, খুব বেশি অ্যাডভান্স লেভেলের না যদি আমরা বেসিকটা বুঝি নিই। ফার্স্টে আসি, আমরা বইয়ের একটা অংশ আমরা এখানে কাট করে নিয়েছি, বইতে এইভাবে দেওয়া আছে। আমরা বই থেকে ফার্স্টে দেখে নিব জিনিসটা কী বলছে, দেন আমরা এই পাশে জিনিসটা বুঝবো। আচ্ছা, ফার্স্টেই বইতে বলেছে সংযোজিত ফাংশনের অন্তরজ। সংযোজিত ফাংশন কি জিনিস থাকে? আমরা জানি যে কম্পোজিট বা সংযোজিত কি জিনিস, দুইটা জিনিসকে যখন তুমি একসাথে করবা, দুইটা আলাদা জিনিসকে একসাথে করে একটা জিনিসে পরিণত করবা, সেটা হচ্ছে সংযোজিত। আচ্ছা, এখন খেয়াল করি, ওয়াই যদি জেড এর ফাংশন হয়, জেড যদি এক্স এর ফাংশন হয়, তবে এই ধরনের ফাংশনকে সংযোজিত ফাংশন বা ফাংশনের ফাংশন বলে। একটু কি টাইপের, আমরা একটু এখানে দেখি কি বলছে। ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এফ জেড, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স থাকতো না, আমরা এফ এক্সটা রাখলাম না, আমরা বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ জেড, কিন্তু এই জেড যেটা সেটা আবার এফ এক্স এর ফাংশন। দ্যাট মিনস বুঝতে পারতেছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর মাঝখানে একটা ছোট্ট একটা ফাংশন আসে, সেটা হচ্ছে কি জেড ফাংশন। সো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশন এবং জেড ইজ ইকুয়াল টু y is equal to fz ফাংশন, z is equal to fx ফাংশন। দ্যাট মিনস আমরা ফার্স্টে কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি y is equal to fx-ই, তবে মাঝখানে z এর যে কাজটা, এই ধাপটা যদি আমরা আলাদাভাবে করি ডিফারেন্সিয়েশনটা, তাহলে আমাদের জিনিসটা খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ বড় একটা অঙ্ককে আমরা দুইটা অংশে দুই ভাগে ভাগ করে বা 3-4 ভাগে ভাগ করে জিনিসটা আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে ডেরিভেটিভ কীভাবে বের করবো? ধরো আমাদের দরকার ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স দরকার, তো আমরা কী করলাম, ফার্স্টে ওয়াই ইজ ইকুয়াল টু এফ জেড ধরলাম, জেড ইজ ইকুয়াল টু এফ এক্স ধরলাম, ধরে কী করলাম, এফ জেড যেটা আছে সেটার জন্য আলাদাভাবে ডেরিভেটিভ বের করলাম, এফ এক্স যেটা সেটার জন্য আলাদাভাবে ডেরিভেটিভ বের করলাম। তাহলে এটা ডেরিভেটিভটা কী হবে, ফার্স্টে কী করবো, অর্থাৎ আমরা দেখি ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন বের করতে হবে, আমাদের কোশ্চেন হচ্ছে এটা। তো এখানের মধ্যে কী করলাম, আমরা dy বাই dz করলাম ফার্স্টে, dy বাই dz, এটার সঙ্গে কী গুণ করতে হবে, dz বাই dx। একটা জিনিস খেয়াল করি, এখানে dz আর এখানে dz যদি আমরা কাটাকাটি দিই, আলটিমেটলি dy বাই dx-ই পাচ্ছি। এই জিনিসটাকে বলে চেইন রুল। এটা একটা কম্পোজিট ফাংশন, এবং কম্পোজিট ফাংশন কীভাবে ভাঙবো, চেইন রুল দিয়ে ভাঙবো। তো খেয়াল করি দেখি, এখানের মধ্যে ধরো আমাদের ফাংশনটা কী থাকলো, আমরা ম্যাথ করার সময় ইজিলি বুঝে যাবো জিনিসটা। ধরো আমাদের ফাংশন কীরকম থাকলো, ধরো y ইজ ইকুয়াল টু কি থাকলো, আমরা এটা না নিই, ছোট একটা নিই, ধরো y ইজ ইকুয়াল টু, ধরো আমাদের কি থাকলো, e টু দি পাওয়ার sin 2x থাকলো ধরো। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, আমরা y ইজ ইকুয়াল টু e টু দি sin x, অর্থাৎ এটা x এর ফাংশন, আমরা কি করলাম, এটা ইজ ইকুয়াল টু কি ধরলাম, e টু দি পাওয়ার z ধরলাম। তাহলে z কি, জেডটা হচ্ছে কি sin 2x। তো খুবই ইজি, আমাদের কষ্ট করে sin 2x এটা করতে হবে না, আমরা ফার্স্টে z ইজ ইকুয়াল টু sin 2x এর জন্য করব। z ইজ ইকুয়াল টু sin 2x এর জন্য কত আসবে বলো, আমাদের আসবে এটা 2, কত আসবে, cos 2x, আমাদের আসবে কত, 2 cos 2x, এরকম কিছু একটা আসবে। আর এখানে আসবে ইজেডটা, তো ইজেডই থেকে যাবে, তার আলটিমেটলি কত বসবে, জেড এর মানটা বসাই দিই, আলটিমেটলি আমাদের আসবে কত, e টু দি পাওয়ার sin 2x ইন্টু কত হবে, 2 sin x হবে, এই জিনিসটা হবে, রাইট? আচ্ছা,
তো এটা হলে আমাদের জিনিসটা কি হয়ে যায়, আমরা খুব ইজিলি একটা বড় অঙ্ককে ছোট অঙ্ক করতে পারি। এটাতে আমরা ফার্স্টে বুঝতেছি আমরা জেড না ধরেই করতে পারতাম, কিন্তু জেড ধরে করার কারণ হচ্ছে আমরা এই জিনিসটা বোঝার জন্য, যে আমরা জিনিসটা বুঝবো যে এটা কীভাবে আসে, কম্পোজিট ফাংশনকে কীভাবে ভেঙে আমরা ছোটো ছোটোভাবে করতে পারি। আচ্ছা, এখানে এবার আমরা নেক্সট একটা স্টেপে যাই। আমরা চেইন রুলটা বুঝছি, এটা হচ্ছে চেইন রুল। একটা কম্পোজিট ফাংশনকে ভেঙে আমরা যদি এভাবে জিনিসটা ডেরিভেটিভ বের করি, এটাকে চেইন রুল বলে। আচ্ছা, এই চেইন রুলের একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে যে প্রিটি একটা কমপ্লেক্স একটা জিনিস, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। আমরা ইনভার্স ফাংশন বুঝি, ধরো আমাদের ইনভার্স ফাংশনটা কীরকম হয়, আমাদের হয় না এরকম, ধরে y ইজ ইকুয়াল টু কত হয়, ইনভার্স ফাংশন বুঝি আমরা, y ইজ ইকুয়াল টু fx হয়। এটা হচ্ছে আমাদের ইনভার্স, আমাদের হচ্ছে একটা ফাংশন। ওকে, এখন যদি আমরা কোনোভাবে x ইজ ইকুয়াল টু fy বের করতে পারি, তাহলে এই যে x ইজ ইকুয়াল টু fy যেটা, এটা কিন্তু x এর ইনভার্স ফাংশন। এটা কি ফাংশন? x এর ইনভার্স ফাংশন। এটা কি বলতে পারি, এই যে এই ফাংশনটা, এটা কিন্তু কি বলতে পারি, আমরা এটা জানি, ফাংশনের সূত্র দেখে আমরা জানি f ইনভার্স x লিখতে পারি জিনিসটাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের f ইনভার্স x। ওকে, রাইট, আমরা ফাংশনের যে চ্যাপ্টারটা ওখান থেকে এই জিনিসটা জানতে পারি, যে জিনিসটা হচ্ছে যে f ইনভার্স x। সো এই জিনিসটাকে সলভ করার জন্য, এই জিনিসটা ডেরিভেটিভ বের করার জন্য আমাদের কি লাগবে, এই চেইন রুলটা লাগবে। আমরা একটু বুঝার চেষ্টা করি, এটা যদি বুঝি আমাদের অঙ্কটা প্রিটি ইজি হয়ে যাবে। ধরি আমরা এখানে লিখে ফার্স্টে ধরি u ইজ ইকুয়াল টু fy এবং y ইজ ইকুয়াল টু fx, আগের মতো চেইন রুল সেই হিসেবে ধরলাম। তো চেইন রুল যদি প্রয়োগ করি আমরা, তাহলে কি পাবো, y ইজ ইকুয়াল টু fy, দুইটা ফাংশন কিন্তু, y ইজ ইকুয়াল টু u ইজ ইকুয়াল টু fy, y ইজ ইকুয়াল টু fx। ওকে, আচ্ছা, এটা পাইলাম, মাঝখানে শুধু yটা ডাবল আসবে। এখন তাহলে কি কত আসবে, u কেন ধরলাম আমরা পরে বলতেছি। তো এটার জন্য আমরা কত পাবো, এটার মতো করে du বাই dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করে du বাই dy অবভিয়াসলি, আর dy বাই dx। ওকে, এটা আসলো আমাদের, এটা চেইন রুল থেকে আমরা বুঝি, এটা আমরা দেখবো। খেয়াল করি, আমরা এখানে লিখেছি লেটস সে u ইজ ইকুয়াল টু fy, y ইজ ইকুয়াল টু fx, দেন আমাদের এই জিনিসটা পাবো। এটা হচ্ছে আমাদের চেইন রুল থেকে, কোত্থেকে, চেইন রুল থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের পাইলাম। এখন খেয়াল করি, যেহেতু আমরা ফার্স্টে বলছি এটা আমরা ইনভার্স ফাংশন বের করবো, দ্যাট মিনস এখানে যদি কোনোভাবে বলতে পারি y ইজ ইকুয়াল টু যদি fx হয়, আমরা যদি x ইজ ইকুয়াল টু fy বলি, এটাকে যদি x বলি, তাহলে এই ফাংশনে কি হবে, ইনভার্স ফাংশন হবে না, আমরা আগের মতোই। ওকে, ইনভার্স ফাংশন হবে। দেন আমরা যদি বলি u ইজ ইকুয়াল টু যদি x বলি, খেয়াল করো, তাহলে কি হবে, আমাদের এই যে u ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু fy মানে কত, x এর ইনভার্স ফাংশন। দেন আমাদের dy বাই dx সেটা এটার জন্য আমরা আলাদাভাবে বের করতেছি। du বাই dx তাহলে কত হবে, খেয়াল করি, u ইজ ইকুয়াল টু যদি x হয়, dx বাই dx কত হবে, u ইজ ইকুয়াল টু x হচ্ছে dx বাই dx কত হবে, dx বাই dx হবে 1, ddx অফ x কত হয়, 1 হয়, যেহেতু u ইজ ইকুয়াল টু x। ওকে, এটা আমরা বুঝছি। এখন দ্যাট মিনস আমরা বুঝতেছি এই যে এই পার্টটা x u is equal to x অর্থাৎ du by dx কত হবে, 1 হবে। দ্যাট মিনস এই যে এই পাশের মান কত হবে, এই পাশের মান কত হবে, 1 হবে, যেহেতু du by dx হচ্ছে কত, 1। ওকে, তো এটা যদি পাই আলটিমেটলি কত হবে, আমরা যদি খেয়াল করি এই যে du ওকে, আমরা তাহলে কি লিখতে পারি, du বাই dy ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 1 বাই dy বাই dx, আবার u সমান x। ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা পাই। আলটিমেটলি কি বুঝতেছি, আমরা যদি dx বাই dy এটার ডিফারেন্সিয়েশন যদি এখানে বের করতে চাই, তাহলে কত, এটাকে লিখতে পারি 1 বাই dy বাই dx লিখতে পারি। তো এটা কেন ইউজ করবো আমরা দেখবো। তো এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, এটা দিয়ে আমরা পুরো জিনিসটাকে সাম আপ করতে পারি। জিনিসটা হচ্ছে এরকম, y is equal to f inverse x যদি হয় এবং x is equal to যদি fy হয়, যদি এটা হয় আর কি, যদি এটা হয় তাহলে dx by dy কত হবে, dx by dy হবে 1 by dy by dx। বুঝছি? সো এটা আমরা এভাবে পাবো। তো আমরা এখানে যদি আমরা এটা বুঝি
এই লাইনগুলো পড়লে আরও বেশি ক্লিয়ার হবে। আমরা তারপর একবার জিনিসটা রিভিউ করবো, দরকার হলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখবো যে এখানে ফার্স্ট থেকে কী বলেছি আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথে গেলে আমাদের জিনিসটা বেশি ইজি হবে, আরও বেশি ক্লিয়ার হবে। তবে আরেকবার যদি রিভিউ করতে যাই সেটা হচ্ছে কীরকম, আমরা যদি ইনভার্স ফাংশনের যদি আমরা সোজা কথা বলি, যদি ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই তাহলে কী করতে পারবো, আমরা সরাসরি যে ফাংশনটা আছে সে মানে প্রিভিয়াস যে ফাংশনটা আছে সে ফাংশনে কী করে দিব, নিয়ে গিয়ে সেটা ডেরিভেটিভ বের করে দেবো। আমরা একটু এক্সাম্পল দিই। ধরো এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে কত, সাইন ইনভার্স এক্স, সরি সাইন ইনভার্স টিটা। ধরো সাইন ইনভার্স টিটা, এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টিটা, এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে টিটা ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু কত হবে, সাইন এক্স। ক্লিয়ার? সো এটা প্রিটি ইজি। জিনিসটা হচ্ছে যে এরকম আর কি। তাহলে এটা হচ্ছে যে তোমার কিসের ফাংশন, ধরো ধরে নিই এটা হচ্ছে ওয়াই এর ফাংশন, এটা হচ্ছে তোমার কিসের ফাংশন, এক্স এর ফাংশন। এভাবে আর কি জিনিসটা। ক্লিয়ার? এটা ইনভার্স ফাংশন, এটা হচ্ছে তোমার এম ফাংশন। সো আমরা এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে ইনভার্স করে দিই সেটা এটা ডিফারেন্সিয়েশন পেয়ে যাবো। সো এই জিনিসগুলো ইউজ আমরা একটু দেখবো, সেটা হচ্ছে সূত্রের মধ্যে। খেয়াল করো, আমরা সাইন ইনভার্স এক্স নিয়ে কাজ করছিলাম না একটু আগে। সাইন ইনভার্স এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি। সো বইতে আমরা যদি এটা প্রমাণ দেখতে চাই, প্রমাণটা খুব ইজিলি বোঝা যাবে। আমরা এখানে একটু শুধুমাত্র এটার ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে আমাদের জিনিসটি খুব ইজি হয়ে যাবে এবং আগে যে জিনিসটা আমরা পড়েছি সেটা খুবই ইজিলি বোঝা যাবে। খেয়াল করি, আমরা কি ধরতে পারি, সাইন ইনভার্স এক্স যদি আমরা ডেরিভেটিভ বের করতে চাই সেটা থেকে লিখতে পারি y is equal to sin inverse x। ধরো হচ্ছে আমাদের এটা, তাইলে x equal to কত হবে, x equal to হবে sin y, তাই না? x equal to sin y হবে। তাহলে এখন যদি আমরা dx by dy করি, যেহেতু আমাদের এখানে আমাদের চলক হচ্ছে y, তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx of dy of x is equal to কত হবে, cos y হবে, অবভিয়াসলি আমরা যে ফার্স্ট কাজে যেটা বসবো। এখন yটা কি, তাইলে yটা কি, সরি এটা y হবে, এটা y এর সাপেক্ষে cos y হবে। তাহলে cos y কি লিখতে পারি, √1 minus sin square y লিখতে পারি। খেয়াল করি লিখতে পারি কিনা, এখন খেয়াল করি এখানে x মানে sin y না, তার মানে sin y মানে x, তাহলে √1 minus সরি 1 minus x square। ওকে, এটা আমাদের পাই। তাহলে এটা হচ্ছে dx by dy, কিন্তু আমাদের কি বের করতে হবে, dy by dx বের করতে হবে। ওকে, তো এটাকে জাস্ট সিম্পলি আমরা কি বলছিলাম, আমরা এখানে কি বলছিলাম, সিম্পলি জিনিসটাকে উল্টা দিলে হয়ে যাবে, dy by dx যদি ইনভার্স করে দিয়ে তাহলে কি পাবো, dx by dy পাবো, তাই না? তাহলে এখানে কি করবো আমরা, dy by dx দরকার আমার, তাই না? dx দরকার। আমরা কি বলছিলাম, এটা কি পাবো, আমরা বলছিলাম যে যদি আমরা এটাকে যদি কি করে দিই, dx by dy কে আমরা কি করে ইনভার্স করি, তাহলে এখানে dx by dy কত, এটা হচ্ছে আমাদের কত, এটা 1 minus কত
ওকে, বুঝলাম তাহলে জিনিসটা। আমরা তাহলে ইনভার্স ফাংশনের জন্য যে জিনিসটা আসে সেই জিনিসটা বুঝলাম। আমরা এখানে একটা নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত, সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ডেরিভেটিভ বের করি সেটা হচ্ছে যে 1/√1 - ঠিক সেমভাবে প্রুফ করতে পারি কি কস ইনভার্স এক্স এর জন্য কত পাবো, -√1 - এটা পাবো, রাইট? এইভাবে tan ইনভার্স এক্স, cot ইনভার্স এগুলোর জন্য সবগুলো আমরা বের করবো, বইতে অবশ্য করা আছে, তুমি চাইলে সবগুলোর জন্য প্রুফ করতে পারো। প্রুফ করলে কি হবে, তোমার জিনিসটা অনেকটা মুখস্থ হবে। এই যেমন কস, এটা খুবই রেয়ার, এটা একটা বা দুইটা অঙ্ক ইউজ হয়েছে, কিন্তু বুঝতে হবে তোমাকে কোনো অঙ্ক ইউজ হয়েছে এবং সেই অঙ্কের অনুযায়ী আমাদের কি করতে হবে। আমরা এই টাইপের অঙ্ক কিছু করবো, কিছু না, মোটামুটি সবগুলো অঙ্ক এই টাইপেরই। আচ্ছা, এরপর আমি পরের পেজে যাই। পরের পেজে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বই কি কি অঙ্ক আছে। আমি একটু বইটা একটু রিভিউ করি, খেয়াল করি। বইতে প্রথমে যেসব অঙ্ক আছে সবগুলো আমরা এই যে চেইন রুল যেটা আছে চেইন রুল দিয়ে করতে পারি, অথবা তোমার যে কনভেনশনাল ইউভি সূত্র বা তোমার যে আদার্স যে সূত্র আছে, মানে নর্মালি আমরা যে পুনরন্তরীকরণ করি, মানে একটা জিনিসের cos x আছে এটাকে আবার cos x করবো, এই টাইপের জিনিসগুলো দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। তবে নতুন যেসব জিনিস আসবে, টার্মস আসবে, সেগুলো আমরা করবো এবং এগুলোও কিছু রিভিউ করবো আমরা। তবে আমাদের মোটামুটি ভালো অঙ্ক এই চ্যাপ্টারের জন্য মোটামুটি মানে এই মানের অঙ্ক শুরু হবে থেকে 20 নাম্বার থেকে। সো এর আগের অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখানে আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো আমরা দেখিনি এক নজরে। ফার্স্টে দেখি আমরা একের এক দেখি। সিম্পলি যেটা বলছিলাম সেটা আমরা জানি, এটা হচ্ছে যে √ওভার দিয়ে যদি কোনো থাকে, এটি যদি অ্যাকসেপ্ট করতে, সেটি আমরা পাওয়ার এনে করতে পারি অথবা এভাবেও করতে পারি। তো পাওয়ার এনে করলে আমরা জিনিসটা এভাবে হবে, এটা প্রথমে একবার অন্তরীকরণ করার পরে ভিতরে যে 3x² আছে সেটাকে আবার কী করতে হবে, যে x²+1 আছে সেটাকে আবার করতে হবে অন্তরীকরণ, বিকজ অফ এটা পাওয়ারের ভিতরে ছিল। সো আমরা এইভাবে জিনিসটা করতে পারি, এগুলো আমরা পারি। সো এটাও ইজি, যেমন cos4t আছে, cos4t আছে, সেটাকে কীভাবে করতে হবে। ফার্স্টে এটা আবার একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে টিটা। এখানে একটা জিনিস পড়েছি আমরা বইয়ের ফার্স্টে দেখি, নিম্নলিখিত ফাংশন করে নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয়। আর এখানে কি এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। তারপরে 19-এর আগ পর্যন্ত 18 পর্যন্ত যা যা আছে সবগুলোতে কি করতে হবে, নিজ নিজ পরিবর্তনশীল রাশির সাপেক্ষে। যদি টিটা থাকে টিটার সাপেক্ষে করবা, আর এই 19-এর পরেরগুলো করতে হবে কিভাবে, এক্স এর সাপেক্ষে করতে হবে। টিটা থাকুক যাই থাকুক সবগুলোকে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে নিয়ে আসবো। এক্স ছাড়া যা থাকবে সবগুলো হচ্ছে কি, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে সবগুলো কনস্ট্যান্ট, আর এখানে মধ্যে কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা, সো আমরা এটা বুঝলাম, এটা টিটার সাপেক্ষে করলাম আর কি। তো এটা খুব ইজিলি করতে পারবো আমরা। এখন এই যে নতুন এই জিনিসটাকে দেখি 3-এর 6, এখানে একটু দেখি কি বলছে, cos x ডিগ্রি। তো ডিগ্রি মানে সিম্পলি যে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে যাবো, ডিগ্রি থেকে রেডিয়ান নিয়ে গেলে কিন্তু y = cos ডিগ্রি ধরবো, cos x ডিগ্রি ধরবো। তাহলে x ডিগ্রি মানে কত, x π/180 ডিগ্রি, রেডিয়ানে নিয়ে গেলে π/180 ডিগ্রি আসে। এখন সিম্পলি বাকি যা আছে আগের মতোই করে দিব। ফার্স্ট এটাকে একবার করতে হবে, যেমন তারপর এটা যে যেটা আছে মান যেটা আছে মানকে আবার করতে হবে, করলে কত পাবো, মাইনাস না কত পাবো, π/180 ডিগ্রি পাবো। আচ্ছা মাইনাস, বিকজ এটা cos থেকে sin আসছে সেজন্য। ওকে, সো আমরা পরের অঙ্কে যাই, খুবই ছোট অঙ্ক। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এই কারণে যে এখানে আমাদের একটা বাড়তি একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি, ddx of ax যেটা আছে, যে আমরা জানি ddx of ax যদি হয় সেটার জন্য কি করতে হবে, ax ln a, এটা আসবে জিনিসটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা আরেকবার জায়গায় দেখে নিতে পারবো আগের চ্যাপ্টার থেকে। তো ax যেটা, ax কে যদি আমরা ডিফারেন্সিয়েট করলে সেটা কি হয়ে যায়, x তো হয়, x এর থেকে যায়, তারপর ln a একটা আসে। তো একটা ইয়ে ছিল না ex এর জন্য থাকে না কেন, dx of যদি ex বের করতে চাই সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে শুধু ex থাকে, রাইট? কেন থাকে, কারণ লন যেটা আছে লনটা এখানেও অ্যাপ্রিসিয়েবল। ওকে, শুধুমাত্র লন ই সমান জানলে কত জানি, 1 জানি, তো সেজন্য শুধুমাত্র কি থাকে, এক্স থাকে। সো আমরা ওই যে সূত্রটা ইউজ করি, ওই সূত্রটা আসলে এখানে আমরা ব্যবহার করছি। ওকে, ওই সূত্রটাই ব্যবহার করছি। সো এখানে আমাদের নতুন কিছু না। ওকে, সো
আমরা এটা একটু রিভিউ করি। আমাদের প্রশ্নে কি আছে, y is equal to tan to the power ln sin x আছে। সো এটা ddx অফ যদি আমরা এটা করি, সেখানে ln sin x যেটা আছে সেটা কি, সেটাই আমাদের ভেরিয়েবল, রাইট? তো এটা যদি ভেরিয়েবল আর tan তো আমাদের a এর মতোই কনস্ট্যান্ট, রাইট? তাহলে ফার্স্টে ax-টা x এর জায়গায় কি বসে যাবে, এটা বসে যাবে। তারপরে ওই যে ln a থাকবে না, ln a কত, ln tan বসবে, ওকে, ln a কিন্তু, ওকে, ln a। সো আমাদের এবার ln sin x যেটা আছে সেটাকে করতে হবে না ডিফারেন্সিয়েশন। এটা আমরা z ধরে করতে পারি, আবার z ধরলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আমরা সেখানে সরাসরি করলাম। ln sin x কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 1/sin x আসবে। আবার sin x কে ডিফারেন্সিয়েট করতে হবে না, sin x ডিফারেন্সিয়েট করলে কত আসবে, cos x আসবে, সিম্পলি। এগুলো খুব ইজি, আমরা আগের চ্যাপ্টার যদি ভালোভাবে বুঝে থাকি তাহলে এটা খুব ইজিলি করে ফেলতে পারবো। ওকে, দেন আমরা আসি পরের চ্যাপ্টার, পরের ম্যাথটা দেখি 11/2। আমরা সরাসরি 11/2 চলে আসছি। খেয়াল করি, এটাও সেম আগের মতোই, e5 ln tan 5x। এখানে একটু জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কি বলতো, y is equal to e to the power 5 ln tan x। এটা প্রিটি কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলি, কারণ এটা যদি আমরা সরাসরি করতে চাই dy/dx করি, সেক্ষেত্রে এটা অনেক বড় একটা জিনিস আসবে, বা তার পৃষ্ঠে দুই পৃষ্ঠে চলে যাবে, তাও হয়তো না মিলতে পারে। তো এটাকে আমরা খুবই ইজিলি আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা ফার্স্টে লিখি y is equal to e to the power 5 ln tan 5x। তো এটাকে আমরা একটু কনফিগার করতে পারি। কীভাবে কনফিগার করতে পারি, খেয়াল করি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা জিনিস বলি, 5 ln tan 5x যদি হয়, আমরা জানি লনের আগে যেটা থাকে সেটা পাওয়ারে চলে যেতে পারে। তো 5 ln যেটা থাকলে এটার রাশি কত চলে গেল, এটা পাওয়ারে চলে গেল। সো এখন আমরা কি করলাম, ln y দিই, এই পাশে একটা ln নিলাম, এই পাশে একটা ln নিলাম। তো ln e কাটা চলে গেল, ln e কাটা চলে যাওয়ার পর ln y-টা থেকে গেল, ln e কাটা চলে গেল, শুধুমাত্র উপরে যে অংশটা এটা থেকে গেল আর কি। আচ্ছা, এখন ln y, আবার এই পাশে একটা ln আছে, এই পাশে একটা ln আছে, এটা পরের লাইনের। তো ln কাটা যাবে, ln কাটা যায় না অ্যাকচুয়ালি, আবার যদি আমরা পাশে তাহলে দেন হয় আর কি জিনিসটা। সো এভাবে কাটাকাটি চলে গেল, বা আমরা যেভাবে বুঝি আর কি জিনিসটা। সো y যেগুলো কত পেলাম আলটিমেটলি tan 5 √5। সো এটা খুবই ইজি, আমরা এই জিনিসটা বুঝছি। এখন আমরা tan 5x যেটা, সেটাকে আরো সিম্পল করার জন্য জাস্ট z ধরলাম। দেখি, ওই যে বলছিলাম চেইন রুল, এখানে আমরা চেইন রুলটা ইউজ করবো। z is equal to tan 5x। ওকে, তাহলে y যেগুলো কত পেলাম, z to the power 5 পেলাম। z to the power 5 যদি পেয়ে যাই, তাহলে আমরা কি করবো, এটাকে সিম্পলি ডিফারেন্সিয়েট করে দিতে পারি। ডিফারেন্সিয়েট কত পাবো, 5z to the power 4 পাবো। 5z to the power 4, অবভিয়াসলি এটা z to the power 5 কে nx n-1 দিয়ে করতে পারি। এখন z is equal to tan to the power 5 না, এটাকে একবার dz/dx বের করতে হবে না, করতে হবে, কারণ আমাদের চেইন রুল তো এটা, তাই না? dy/dx যদি বের করতে চাই, সেই করতে হবে, dy/dz করতে হবে, dz/dx করতে হবে, রাইট? এখন dz/dx ফার্স্টে এখানে বের করবো, dz/dx বের করবো, কত আসবে, dx অফ tan 5x আসবে, আর এটাকে ডিভাইড করলে 5 sec স্কয়ার 5x এটা আসবে। ওকে, দেন এখানে একটা এটা পাইলাম, এখানে এটা পাইলাম। তো dy/dz is equal dy/dz is equal to 5z4 বসালাম, এটা বসালাম। z to the power 4 যেটা, আমরা z সমান কত জানি, tan 5x। তো z এর মান সিম্পলি আমরা বসিয়ে দিলাম, বাকি যা আসে আর কি। সো এটা হচ্ছে আমাদের আমরা করব। নেক্সট আমরা অঙ্কে যাই, সেটা হচ্ছে যে একটা খুবই সুন্দর অঙ্ক। জিনিসটা কিরকম, যে আমাদের y is equal to কত দেওয়া আছে, 3 to the power, আমরা একটু অঙ্ক একটু দেখাইছিলাম, সেটা হচ্ছে কিন্তু এই যে এটা 19-এর কত, 19-এর 4, এই অঙ্কটা আমরা এখানে দেখছি। ওকে, 19-এর 4 এটা ইম্পর্টেন্ট আছে। সো আমরা ফার্স্টে দেখি 3 to the power sin inverse x, এটাও সেম আগের মতো, পাওয়ার আছে, মানে এটাকে কি আছে, 3 to the power আছে। সো এটা কি করতে হবে, আমাদের পাওয়ারটাকে সহগে পরিণত করতে হবে। আগেরটাতে কি করছিলাম, পাওয়ারটাকে সহগে পরিণত করছি, এই যে সহগ পরিণত করলাম, এখানে কি করতে হবে, সেম কাজ করতে হবে। তো লন নিলাম ওই পাশে, সিম্পলি ওই পাশে লন নিয়ে আগের মতো করে দেবো জিনিসটাকে, খুব ইজি, প্রিটি ইজি জিনিসটা। এখানে আমরা আবার জেড ধরলাম না, সরাসরি করে দিলাম। সো
আমরা এটা পারবো। সো আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/√1 - x স্কয়ার। এই সূত্রটি ইউজ করছি এখানের মধ্যে। কোথায়? এই যে সাইন ইনভার্স এক্স যেটা পাইছি এখানের মধ্যে ইউজ করছি, এটার বদলে আমরা এই সূত্রটি ইউজ করছি। তো এটা আমরা দেখে বুঝে যাচ্ছি জিনিসটা কেমন আসছে। সো আমরা পরের অঙ্কে যাই। আমাদের যেহেতু প্রচুর অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো মেনটেন্স, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। একটা জিনিস খেয়াল করি এখানের মধ্যে, এখানে এসে আমরা একটা নতুন সূত্র পাইলাম, সেটা হচ্ছে কোনটা? এটা। আচ্ছা আমি একটু অঙ্কে যাই। খেয়াল করি দেওয়া আছে y is equal to sin inverse 2x divided by 1 plus x square। এটা দিয়ে কিন্তু কি নেই, আমাদের আগে যে sin inverse x, যেটা sin inverse x এর যে সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা কি করতে পারতাম? আমরা অঙ্ক করতে পারতাম যে সামথিং কিছু একটা। কিন্তু এখানে দেখো, এখানে কি আছে? 2x divided by 1 plus x square এভাবে দেওয়া আছে। সো এটা থেকে আমরা কিভাবে করব? আমরা একটা কতগুলো সূত্র দেখি। সূত্র হচ্ছে এখানে বইয়ের আমরা যে প্রথম সেকেন্ড পেজের মধ্যে জিনিসটা কিছু সূত্র পাওয়া, যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স, এগুলো আমরা জানি। tan ইনভার্স এক্স tan x ইজ এক্স। তো এখানে আমাদের একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কোথায়? এই যে 4 নাম্বারটা, এটা আসলে সেকেন্ড পেপার থেকে আসছে। সেকেন্ড পেপারে ইনভার্সের একটা ত্রিকোণমিতির যে চ্যাপ্টার আছে ওখান থেকে আসছে, এবং এটা প্রুফ দেওয়া আছে। আমরা এখানে সরাসরি সূত্রটা ইউজ করব। ধরো 2 tan ইনভার্স এক্স, এটা যেটা কোন ক্ষেত্রে এটাকে এটাতে ট্রান্সফার করতে পারি, সেটা হচ্ছে কত? যদি এরকম দেওয়া থাকে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 - x স্কয়ার থাকে, তাহলে সরাসরি লিখতে পারবো 2 tan ইনভার্স x লিখতে পারবো। sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার থাকলে কি লিখতে পারবো? 2 tan ইনভার্স x লিখতে পারবো। cos ইনভার্স 1 - x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, এই জিনিসটা থাকলে 2 tan ইনভার্স x লিখতে পারবো। এখন বলতে পারো আমরা জিনিসটা কীভাবে মনে রাখবো? এটা মনে রাখা একমাত্র ওয়ে হচ্ছে আমরা ম্যাথের পাশে, আমরা এইভাবে ম্যাথ করার সময় পাশে সাইড নোট দিয়ে লিখে রাখবো যে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এই যেখানে যেখানে ইউজটা হয়েছে সেটা আমরা যদি কী করতে পারি, সাইড নোট দিয়ে লিখে দিই, তাহলে খুব ইজিলি আমরা এটাকে মনে রাখতে পারবো, মেমোরাইজ করতে পারবো। সো আমরা দেখলাম যে 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, সরাসরি সূত্রটাই পড়ে গেল। এটা কি লিখবো আমরা? sin ইনভার্স লিখতে পারি। খেয়াল করি 2 tan ইনভার্স x আসলো। আচ্ছা, তো এখন সিম্পলি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, আমরা tan ইনভার্স x এর জন্য যে সূত্রটা আছে সেটাই প্রয়োগ করে দিতে পারি। এটাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসে, আমরা এর মাঝে লিখতে পারি সরাসরি সূত্র প্রয়োগ। এখানে আর কোনো কিছু নেই, কমপ্লেক্স কিছু নেই। সেখানে আমরা আজকে সূত্রগুলো কী করতে পারি, আরেকবার রিভিউ করতে পারি। সেখানের মধ্যে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কোনটা? tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস মাইনাস y। দ্যাট মিনস এখানে উপরে যেটা x থাকবে, উপরে যদি পজিটিভ থাকে এখানে পজিটিভ থাকবে, y নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ থাকবে, আর উপরে পজিটিভ হলে এখানে নেগেটিভ, উল্টা। তো এই যে সূত্রটা, এটা হচ্ছে যে এটার মতো সেম, জাস্ট একটু আলাদা আর কি। সো এখানে মধ্যে অ্যাকচুয়ালি এক্সটা হচ্ছে যে এখানে ওয়াই নেই আর কি। আচ্ছা, এই দুটি সূত্র আমরা যদি করি তাহলে আমাদের অঙ্ক আরও ইজি হয়ে যাবে। পরে কিছু অঙ্ক আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো এটাও হচ্ছে সেম টাইপের অঙ্ক, 2√x আছে ডিভাইড বাই 1 - x। এটা কিছু পরে ওই যে 2x ডিভাইড বাই 1 - x স্কোয়ার আসে। তো এখানে তো রুট আছে, এখানে x স্কোয়ার নাই, তাহলে কী করবো? তাহলে এই √x যেটা আছে সেটা তো √x-কে আমরা x হিসেবে ধরবো, আর x যেটা আছে সেটা √x হোল স্কয়ার ধরবো। তো এটা যদি করে দিই তাহলে আমাদের প্রিটি ইজি, এভাবে আমার জিনিসটা পড়ে যায়। অ্যান্ড 2 কি আসে? tan ইনভার্স √x আসে। তো tan ইনভার্স √x-কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, তো আমরা এটা কি বললাম না, আর বেশি বললাম না। আমরা এবার পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে যে কত? 20/4। তো এখানেও সেম অ্যাকচুয়ালি। এখানে আমরা কি করবো, 6 আছে, 3 9 আছে, দিয়ে কী করবো? সেম আগের মতো 2x বলতে হয় আমাদের, রাইট? তো 2 × 3x দিই, 3√x দিই, আর এখানে কত? 9x আছে, 3√x হোল স্কয়ার দিই। সেম, প্রিটি ইজি, আগের মতোই। জাস্ট আমাদের মনে রাখতে হবে যে কোন সূত্র করতেছে, এবং ওই সূত্র অনুযায়ী কনফিগার করতে হবে জিনিসটার মধ্যে। ওই সূত্র অনুযায়ী যদি সাজাইতে পারি, দেন সূত্রের মধ্যে আমরা ইজিলি এটা লিখে দিতে পারি, দেন পরেরটা তো আমরা পারি। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে যাব। অঙ্কগুলো অ্যাকচুয়ালি দেখার সময় করে ফেলবা, তাহলে
ইজি। আমরা আসলে পুরো চ্যাপ্টারটা একসাথে করছি, জন্য ভিডিওটা বড় হচ্ছে, তবে চেষ্টা করবো যে সবগুলো বুঝে করার জন্য। দরকার হলে আমরা পজ করে পরে অঙ্কগুলো আবার দেখে নিব, সমস্যা নেই। অ্যান্ড দেখি এটাও 20-এর একটা অঙ্ক, 20-এর কত 7। এখানে কি আছে, tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স আছে, 1 প্লাস রুট এক্স আছে। তো আমরা একটু আগে যেটা দেখছিলাম, একটু আগে একটা অঙ্ক দেখছিলাম যে এই জিনিসটা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স ওয়াই, রাইট? এইটা একটা এক্সাম, এটা কি হয় tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই। তো এটা এখানের মধ্যে কেমনে পড়ে খেয়াল করি, 1 মাইনাস রুট এক্স 1 প্লাস রুট এক্স, তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই এই জিনিসটা দেখছিলাম না, এটার সাথে এটা মিলে যায় না, 1-এর জায়গায় এক্স আর কি, আর রুট এক্সের জায়গায় ওয়াই আর কি। তো 1 প্লাস কত হয় রুট এক্স, তো রুট এক্স এক্স ওয়াইয়ের জায়গায় কত হলো 1 ইন্টু রুট এক্স। ওকে, সো প্রিটি ইজি। তো এখানে এক্সের জায়গায় কত হবে 1 বসবে, ওয়াইয়ের জায়গায় কত বসবে রুট এক্স বসবে, বসলো। তো সিম্পলি আমরা এটাকে সাজালাম, অর্থাৎ আমরা সূত্রটা পাশে, আমরা যদি পাশে যদি সাইড নোট দিয়ে লিখে দিই, আমরা যদি বুঝে যাই কোন সূত্র করতে পারে, দেন আমরা এটা সাজিয়ে ফেলতে পারবো। তো এটা যদি করি, এখন এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করলাম এটা একটু দেখাই দিই। ডিফারেন্সিয়েট যদি করি, tan ইনভার্স 1 যেটা, tan ইনভার্স এটা কিন্তু ধ্রুবক, এখন tan ইনভার্স 1 মানে কত π/4 না, π/4। তো এটা যে ধ্রুবক, তো এটা 0 হয়ে যাবে জিনিসটা, তো বাকি থাকবে কোনটা, এই জিনিসটা বাকি থাকবে। সো এই জিনিসটা যদি বাকি থাকে, তো এটাকে সিম্পলি আমরা কিন্তু রুট এক্স, tan ইনভার্স রুট এক্স করলে কি আসবে, আমাদের রুট এক্সের tan ইনভার্সের জন্য যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা সেটা আসবে, আর রুট এক্সের জন্য কত আসবে, রুট এক্সের জন্য আমরা জানি 1/2 রুট এক্স আসবে। সো এগুলো আমরা গুণ করে দেবো, আমাদের অঙ্ক মিলে যাবে। নেক্সট অঙ্কে যে সেটা হচ্ছে যে 20-এর এই অঙ্কটা, 20-এর অঙ্কটা হচ্ছে যে একটু ডিফারেন্ট, এবং এই অঙ্কটা এরপরের অঙ্ক যেগুলো আছে সেগুলো সবগুলো এই টাইপের অঙ্ক হবে। তো এখানের মধ্যে দেখো, আমরা সাজানোর যে জিনিসটা করতে যাচ্ছি সেটা এখানে কোনোভাবে মিলে না, আমাদের আগেরগুলো সূত্রের সাথে কোনোভাবে পড়ে না। যেমন আগে এখানের মধ্যে খুব ইজিলি মিলে যাচ্ছিলো, একটু সাজাইলেই একটা সূত্র মিলে যাচ্ছিলো, কিন্তু এটা কোনোভাবে সূত্রের মধ্যে পড়ে না। সো এটাকে কীভাবে সলভ করতে পারি আমরা খেয়াল করি, এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি 1 প্লাস এক্স স্কোয়ার, তো 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা কোনোভাবে নিয়ে যেতে পারি না, রাইট? কিন্তু খেয়াল করি, আমরা একটা জিনিস জানি যে 1 প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কত জানি আমরা, sec স্কোয়ার এক্স জানি, অর্থাৎ sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1 জানি না, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স ইকুয়াল sec স্কোয়ার এক্স বলতে পারি আমরা, রাইট? তো এটা যদি বলতে পারি, রাইট, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে আমাদের সিম্পলি একটা জিনিসে আসতে পারি, সেটা কি বলতো, সেটা হচ্ছে এখানে এক্সের জায়গায় যদি 10 থাকতো তাহলে আমাদের এটা মিলতো। তো এখানে 10টা নিয়ে আসবো আমরা অ্যাকচুয়ালি কীভাবে, এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো, এখানে আমরা ইনভার্স ফাংশন ইউজ করবো অবশ্যই। এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো, এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো, সিম্পলি tan থিটা ধরবো। তাহলে টিটা ইজ ইকুয়াল টু কত হবে, টিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, জাস্ট ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন। ওকে, সো এটা আসলো। তো এখানে আমাদের 1 প্লাস tan স্কোয়ার টিটা ওটা বসাই দিলাম। এটা হচ্ছে কিন্তু আমাদের পরের অঙ্কগুলোতে, প্রায় অঙ্কগুলোর মধ্যে এইভাবে ধরতে হবে। সো বুঝতে হবে যে তোমার কোন অঙ্কগুলোর মধ্যে ধরতে হবে। তো বলতে পারো যে আমরা কীভাবে বুঝবো, প্র্যাকটিস করলে বুঝে যাবা যে কোন অঙ্কের ক্ষেত্রে তুমি সেন্সই বলে দেবে যে কোন অঙ্কের ক্ষেত্রে আমরা টিটাই ইউজ করা যাবে। তো sec স্কোয়ার টিটা আসবে, sec স্কোয়ার টিটা বলে sec টিটা আসবে। ওকে, তো এক্স এর জায়গায় আমরা এক্স এর tan টিটা ধরছি না, তাহলে এক্স এর সব জায়গায় যেখানে এক্স এর সব জায়গায় tan টিটা বসাই দিব, sec টিটা মাইনাস 1 ডিভাইড বাই tan টিটা। তো sec টিটা মাইনাস 1 এগুলোকে আমরা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক রুলস অনুযায়ী একটি গুণ ভাগ করবো, যোগ বিয়োগ করবো, আলটিমেটলি কত পাবো আমরা পারবো এটা জিনিসটা। যেমন এখানে আসলে আমাদের কত আসবে, আলটিমেটলি 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই sin থিটা এর কিছু একটা আসে। সো এটাকে আবার 1 মাইনাস cos থিটা, এখান থেকে তো কিছু করতে পারি না, তো এটাকে 1 মাইনাস cos 2 থিটাতে নিয়ে যাবো, এখানে sin 2 থিটাতে নিয়ে যাবো। sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, আর 2 sin স্কয়ার থিটা বাই 2, মানে থিটা তো নাই, এটা 2 ইন্টু থিটা বাই 2 বললাম আর কি, 2 থিটা তো নাই। সো আলটিমেটলি কত পেলাম, tan ইনভার্স tan থিটা। এটা করার কারণটা কি বলতো, এর কারণ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে tan ইনভার্স আছে, অর্থাৎ আমাদের কোনোভাবে যে কোনোভাবে এখানে tan এটাকে ইনভার্স করে কাটাকাটি করে ফেলতে হবে, অর্থাৎ এটা কোনোভাবে চলে যেতে হবে, শুধুমাত্র
টিটা বাই টু রাখতে হবে। কেন রাখতে হবে? আমরা টিটা ওয়াজ ইকুয়াল টু কত বলছি, টেন ইনভার্স এক্স বলছি না, শুধুমাত্র এই জিনিসটাকে আনতে হবে। এই জিনিসটা যদি আনতে না পারি তাহলে অঙ্কটা কখনো সিম্পল হবে না, খুবই কমপ্লেক্স একটা অঙ্ক হয়ে যাবে। আলটিমেটলি কি বুঝলাম, টিটা বাই টু আনতে হবে বা টিটাতে আনতে হবে বা সামথিং টু টিটাতে আনতে হবে, এম কিছু একটা আনতে হবে। তো এটা যদি নিয়ে আসে টেন ইনভার্স এক্স ডিভাইড বাই টু, সিম্পলি এটাকে আমরা করতে পারি সিম্পল একটা ডিফারেন্সিয়েশন যদি আমরা এটা আনতে পারি। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে এভাবে টিটা বাই টু নিয়ে আসা, মানে অর্থাৎ সিম্পল একটা ফর্মে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথও প্রিটি সেম। আমরা এখানে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে টেন ইনভার্স, এটাকে কী করলাম, বাদ দিয়ে দেওয়া। তো আমরা কী করলাম, ওয়ান মাইনাস এক্স আছে, ওয়ান প্লাস এক্স আছে, তো এটাও কোনো সূত্র পড়ে না। তো সিম্পলি কী করবো, আমরা এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো। কেন কস থিটা ধরবো একটু বলি। কস থিটা যদি ধরি, কস টু এর যে সূত্রটা, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওয়ান মাইনাস কস টু, ওয়ান প্লাস কস টু সূত্র যেটা আছে, এটা আমরা কোশ্চেন দেখে আমরা বুঝে যেতে হবে যে আমরা কোন সূত্র প্রয়োগ করলে আমাদের ম্যাথটা মিলবে। তো ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান প্লাস কস টু আমরা চোখে দেখতেছি, তো টিটা বাই টু আর কি জিনিসটা। তো বুঝলাম জিনিসটা এভাবে করে আলটিমেটলি কথা টিটা বাই টু বলা না, আগের অঙ্কের মতোই। সো কস ইনভার্স এক্স খুব ইজি। আমরা অঙ্কটা পজ করে দেখে নিব, না করলে আমরা পরে অঙ্ক চলে যাই, ভিডিও আপনি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এটাতে আসে একটু 21 নম্বরে, আমাদের 20 নম্বর শেষ। 20 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 20 নম্বর সব অঙ্ক করলে তোমার অ্যাকচুয়ালি চ্যাপ্টারের প্রায় অঙ্কই শেষ। ওকে, আমরা 21-এ যাই। এটা আগের মতোই, তবে একটু বুঝতে হবে আমার জিনিসটা, বোঝার জিনিসটা আমরা একটু দেখবো। খেয়াল করি, আমাদের এখানে সাইন আছে, সাইন আছে, কিন্তু আবার এখানে আমাদের ট্যান ইনভার্স সামথিং কিছু একটা আছে। তো আমরা এখানে সিম্পলি এই টু ট্যান ইনভার্স যেটা আছে, টু ট্যান ইনভার্স যেটা আছে, সেখান থেকে যদি খেয়াল করি আগের অঙ্ক যেটা আছে, আগের অঙ্কের মতোই কিন্তু ট্যান ইনভার্স কাটা চলে যাবে, রাইট? যাবে না? এই যে আগের অঙ্ক দেখো, ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স, এটা সেম না? সেম। তো আলটিমেটলি আমরা কত পাবো, টিটা বাই টু পাবো এখান থেকে, রাইট? টিটা বাই টু পাবো, টু ইন্টু টিটা বাই টু, তাহলে সাইন টিটা পাবো। এখানে এসে আমরা একটু আমাদের টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে টিটা বাই টু বা টিটা, শুধুমাত্র এটা নিয়ে আসা। সাইন থাকলে হবে না, রাইট? সাইন থাকলে হবে না। কী করতে হবে এখানে আমাদের, খেয়াল করি, সাইন টিটা মানে কত জানি আমরা, ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা, এটা জানি, রাইট? রাইট, এখন কস টিটা আনলে তো হবে, রাইট? কস টিটা আনলে কস জায়গায় এক্স বসিয়ে দিতে পারবো। আমরা কি করবো, সিম্পলি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, খুব ইজিলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো বেসিক দিকে। ওকে, আমার নেক্সট মেথডে এখানে বুঝার জিনিস হচ্ছে শুধুমাত্র এই তিনটে লাইনটা, আর বাকিটা হচ্ছে আগের অঙ্কের মতো। সো আমরা খেয়াল করলাম 20 যেটা আছে, 20-এর যে অঙ্কগুলো, সেগুলোই হচ্ছে যে আমরা বাকি অঙ্কগুলোর জন্য বেসিক হিসেবে ইউজ করতে পারবো পরের অঙ্কগুলোর মধ্যে। সো 22 যদি দেখি, 22-এর আমরা যদি দেখি আগের মতোই, যে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো এটা দিয়ে তো হয় না, কস ইনভার্স থাকলে হতো আর কি, কস ইনভার্স থাকলে হতো, অ্যাপ্লাই করতে পারতাম। তো সাইন ইনভার্স আছে, কীভাবে করবো? সো সিম্পলি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে টিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার, এটা আনার কারণটা কি? এটা আনার একটা ফার্স্ট কারণ যে কারণটা আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে সাইন ইনভার্স যেটাকে বাদ দিতে যাচ্ছি। বাদ দেওয়া তো এখানে অন্য কোনোভাবে বাদ দেওয়া যায় না। কেন যায় না? কারণ খেয়াল করি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার টু টেন স্কোয়ার টিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা, যেটা এই যে এটা কিন্তু একটা সূত্র, এটা কিসের সূত্র? কস টু টিটার সূত্র। তুমি যদি বইয়ের প্রথমে দেখো, ওখানে আমাদের এটা পাবা যে এটার জন্য কস টু টিটা আসে। কস টু টিটার একটা ফর্ম হচ্ছে কোনটা? এটা। কস টু টিটার মধ্যে 6-7টা ফর্ম আছে, 6-7টা ফর্ম মধ্যে একটা হচ্ছে এটা। ওকে, সো আমরা দেখলাম। সো এটা ওয়ান মানে এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা এটা বসাই, তাহলে কস থিটা বসাতে পারি। দ্যাটস তো আমি কি নিয়ে আসলাম, টেন এক্স ইকুয়াল টু টেন থিটা ধরলাম। ওকে, সো আমরা বুঝবো যে এখানে এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো নাকি টেন থিটা ধরবো। কীভাবে বুঝবো? আমরা বুঝবো যে অ্যাপ্রোচ থেকে বুঝবো যে এখানে কী বসানো উচিত। সো আমাদের কস থিটা আসলো, তো লাভটা কি? কস থিটা দিয়ে লাভ কি? আমাদের সাইন দরকার, সাইনও নিয়ে আসতে পারবো। কীভাবে? আমরা এখানে আমার পাই বাই টু মাইনাস টু থিটা যদি করে দিই, তাহলে এটা সাইন হয়ে যাবে, বিকজ এটা সেম জিনিস। এটাকে যদি আমরা টু থিটা আন দিই, এটা চলে আসবে, রাইট? ওকে, সাইন সেন কার চলে গেলো, আমাদের সাইন সেন কাটে গেলেই হইলো, আমাদের পাই বাই টু মাইনাস টু থিটা আসলো, রাইট? সো এটাকে খুব ইজিলি করতে পারি। এটা যেহেতু ধ্রুবক, কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে, শুধুমাত্র এটাকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে আমাদের জিনিসটা। আমরা এইভাবে জিনিসটা বুঝতে পারি। আমার নেক্সট মেথড চলে আসছে, সেটা হচ্ছে 23-23-এর অঙ্ক, সেটা খুবই ইজি, প্রিটি ইউভি সূত্র দিয়ে, ইউভি না অ্যাকচুয়ালি, আমরা ডাইরেক্ট আমরা যদি করে দিই বা জেড ধরে যদি করে দিই, তাহলে হয়ে যাবে জিনিসটা।
এখানে কোনো কমপ্লেক্স কিছু নেই। 24-এ আসি। 24-এর একটা অঙ্ক দেখলাম, 24-এর আগে যে দুইটা অঙ্ক আছে সেটা খুব ইজিলি বোঝা হয়ে যাবে। 24-এর 3 যেটা, এটা যদি দেখি এটার মধ্যে কি আছে খেয়াল করি। 24 হচ্ছে কত, y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx ডিভাইড বাই a মাইনাস bx এটা আছে। সো এটা যেটা tan ইনভার্স a প্লাস bx a মাইনাস bx, তো এটা থেকে আমরা অ্যাকচুয়ালি কিসেরটা ভাইব পাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ওই যে একটা সূত্র ছিল, এই যে সূত্রটা আর কি, tan ইনভার্স 1 tan ইনভার্স। তো এটা যদি আনতে চাই কীভাবে আনবো খেয়াল করি। আমাদের কিন্তু কি দরকার, 1 মাইনাস সামথিং দরকার, তাহলে 1 প্লাস সামথিং 1 মাইনাস সামথিং দরকার, রাইট? এরকম দরকার 1 থাকতে হবে, অর্থাৎ এখানে মধ্যে এ থাকতে হবে বা বি থাকতে হবে, সামথিং কিছু থাকতে হবে, যেটা আমরা এখানে বলতে পারি। কিন্তু এখানের মধ্যে কি আছে, এ প্লাস বিএক্স আছে, এ মাইনাস বিএক্স আছে। সো কি এটা হচ্ছিল না। সো এখানে কি করবো, সিম্পলি এখানে সিম্পলি কি কমন নিব, আমরা এইটা কমন নিব আর কি, উপর থেকে এখান থেকে এ কমন নিব, এখান থেকে এ কমন নিব, এ কমন নিয়ে উপর নিচে ভাগ করে দিব, এটা চলে যাবে, রাইট? আলটিমেটলি কত থাকবে, 1 প্লাস বি বাই এ এক্স থাকবে 1 মাইনাস বি এক্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি কমন নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা এ কমন নিয়েছিলাম, রাইট? এখানে আমরা একটা এ কমন নিয়েছিলাম, তো উপর নিচে এই কমনটা এটা চলে গেছে আর কি, এভাবে আমাদের এটা চলে গেছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি এবার দেখি। সো আমরা এটাতে নিয়ে আসতে পারলাম যে এটা দাম, তো এটাতে যদি নিয়ে আসি tan বাই 6 ইজ 0, এটা শুধুমাত্র এটার জন্য আমাদের ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। ওকে, এভাবে আমরা জিনিসটা বুঝলাম। এবার পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে যে আমাদের, আমরা এখানে বুঝি একটু কি করবো অঙ্ক, একটু বুঝি, এটা খুব ইজি জিনিস। খেয়াল করি আমাদের কথা আছে y ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো এটা কীভাবে হবে, আমরা কীভাবে বুঝবো যে x ইজ ইকুয়াল টু কত ধরবো, খেয়াল করি এখানের মধ্যে আমরা x ইজ ইকুয়াল টু cos থিটা ধরলে হবে, cos ইজ ইকুয়াল টু sin থিটা ধরলে হবে। কীভাবে হবে, আমি খেয়াল করি 1 মাইনাস x স্কয়ার, রাইট? এখানে 2x আছে, তো খেয়াল করি 1 মাইনাস x স্কয়ার মানে আমরা যদি x ইজ ইকুয়াল টু sin থিটা ধরি কত আসবে, x ইকুয়াল sin থিটা ধরলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো x ইকুয়াল এখানে কত বসবে, sin থিটা বসবে, 2 sin থিটা cos থিটা। কীভাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা রুট ওভার cos স্কয়ার থিটা, তাহলে cos থিটা। ওকে, তো 2 sin থিটা cos থিটা মানে কত, sin 2 থিটা। সাইন সাইন কাটা গেল আমাদের, আমরা আগে বলছি আমাদের শুধুমাত্র থিটাটা দরকার, থিটাটা রেখে দেওয়া আমাদের দরকার। সো থিটা রেখে দিলাম, আর থিটা ইজ ইকুয়াল কত, sin বাই x, 2 sin বাই x শেষ। 2 sin বাই x কে করলে কত আসবে, 1 বাই রুট ওভার মাইনাস x কত হবে, 2 ইনটু বলে 2। তো এইভাবে আমার জিনিসটা হয়ে গেছে। সো অঙ্কগুলো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। যদি আমরা প্রথমে যে সাজানো জিনিসটা, এই যে ফার্স্টে এই পোর্শনটা যদি আমি সাজাইতে পারি, অঙ্কগুলো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। তো কিছু আছে যেগুলো লন দিয়ে, যেগুলো আছে এগুলো একটু সাজাতে একটু টাফ আছে, তো সেগুলোকে আমরা কি করতে পারবো, ওই পাশে লন নিয়ে, অর্থাৎ আমাদের টপিকটা হচ্ছে কিরকম, এই যে এটা আর কি। তো এখানে হচ্ছে কিরকম, আমরা পাওয়ারটাকে সহগে পরিণত করব, তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। তো সবগুলোতে দেখতেছি একটা পোর্শন অনেক বড়, একটা পোর্শন কোনটা সাজানোতে চলে যায়, তাহলে সাজাতে পারলেই আমাদের অঙ্কটা কি খুব ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা চ্যাপ্টারটা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা পরে চ্যাপ্টারটা যাব 9D-তে যাব। 9D করলে মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশনের অনেকটুকু শেষ। 9D এর পরে আমাদের কি আছে, 9E আছে, 9E আছে। এই পর্বগুলো ছোট ছোট, এটা একটু বড় চ্যাপ্টার ছিল, ম্যাথ অনেক বেশি ছিল, তাই একটু টাইম বেশি লাগছে। ওকে, আশা করি সবগুলো বুঝবে, আর যদি না বুঝো দেন আমি পিডিএফে বাকিগুলো পাঠিয়ে দিব। ওকে।